হ্যালো আর্মিস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে বলো। আর তোমরা এরপর কি কি ভিডিও দেখতে চাও সেটাও বলো আমাকে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটাকে এবার স্টার্ট করা যাক। জাঙ্কুক, তুমি এখানে হঠাৎ করে তুমি কি করছো? কেন জিম? আমি কি এখানে আসতে পারি না? প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হয় না জাঙ্কুক। তুমি আমাকে বলো, তুমি এত বছর পর এখানে কি করছো? আর হ্যাঁ, জিম বলে ডাকার অধিকার তুমি অনেক বছর আগেই হারিয়েছো, তো আমাকে জিম প্লিজ ডেকো না। আচ্ছা বেশ, যদি বলি তোমার কাছে এসেছি তাহলে কি বলবে জিম? যদি তুমি আমার কাছে এসে থাকো তাহলে বলবো ফিরে যাও। আমার তোমার সাথে কোনো কথা নেই জাঙ্কুক। কেন শুধু নিজের কথাটা বলছো জিম? আমাকে কি আমার কথাটা বলতে দেবে না? কি আর বলবে জাঙ্কুক, সব কথা তো সেই অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। আর আবার নতুন করে কি কথা বলতে চাও তুমি? এতটা অভিমান তোমার আমার প্রতি? আমি কি এতটাই খারাপ জিম? তুমি আবার প্রশ্ন করছো জাঙ্কুক। আমি আর কোনো কথা বলতে চাই না, তুমি যেতে পারো এখন। না, আমি যাব না। যতক্ষণ না আমি আমার মনের কথাগুলো তোমাকে খুলে বলতে পারছি ততক্ষণ আমি যাব না। জিম, আমার কিছু কথা বলার আছে, আর সেই কথাগুলো আমি তোমাকে বলতে চাই। জিম, তুমি আমাকে ভুল বুঝেছিলে। হতে পারে জাঙ্কুক যে আমি তোমার কথা মতে তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি বললাম তো আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। অনেক কটা বছর পার হয়ে গেছে জাঙ্কুক, আর এসব কথা বলে কি লাভ বলো তো? ছেড়ে দাও, তুমি ফিরে যাও, আমাকেও আমার মতো থাকতে দাও। এসব কথা বলে কি আর কোনো লাভ হবে? প্লিজ জিম, প্লিজ একটু সময় দাও আমাকে। আমি তোমার বেশি সময় নষ্ট করব না। কথা শুনে তোমার যদি মনে হয় তখন তুমি চলে যেও, আমি তোমাকে আর আটকাতে চাইবো না। প্লিজ জিম। আচ্ছা বেশ, কি বলবে বলো, আমি শুনছি সব। এখানে নয়, অন্য কোথাও। আমরা কি যেতে পারি? ওকে, চলো তাহলে। জাংকুক জিমিনকে নিয়ে একটা কফি শপে যায়, আর তারপর কফি শপে গিয়ে দুটি কফি অর্ডার করে জিমিনকে নিয়ে একটি জায়গাতে বসলাম। কি বলবো বুঝতে পারছি না, ঠিক করে উঠতে পারছি না। ঠিক তখনই জাংকুক, আমার হাতে বেশি সময় নেই, তাই যা বলবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার যেতে হবে। বলছি, আসলে কোথায় থেকে শুরু করব বুঝতে পারছিলাম না, তাই চুপ করেছিলাম। এখন তো নিশ্চয়ই বুঝেছো কোথা থেকে বলতে শুরু করতে হবে, তাহলে পরে এবার বলা শুরু করো। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর তারপর কথা বলা শুরু করে। আমি জিয়ন জাংকুক, পিতা জিয়ন নামজুন আর মা জিয়ন সেওজিন। বয়স এখন 29, বাবার ব্যবসা সামলায়। আমাদের ছোট্ট একটি পরিবার। আমার বয়স যখন ওই 22, ভার্সিটির সেকেন্ড ইয়ার। অল্প বয়স, গরম রক্ত, ভার্সিটির নাম্বার 1 প্লে বয়। সাথে 2 বান্ধবী, সুগা আর জিমি। সুগা সেই আমার ছোটবেলার বান্ধবী, আর জিমিন আমার গার্লফ্রেন্ড। কিন্তু সেটা সুগা জানতো না, আমি জানাইনি, সারপ্রাইজ দেব বলে। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু এত সুখ মনে হয় আমার কপালে ছিল না। ঠিক এমনই একদিন ভার্সিটি ক্লাস শেষে বাড়ি ফিরবো, এমন সময় একটা ফোন আসে। ফোনের ওপারে বাবা জাংকুক, সুগামা অনেক অসুস্থ, তুমি তাড়াতাড়ি এসো বাবা, আমি যে এই দিকটা একা সামলে উঠতে পারছি না, তোমার খুব প্রয়োজন এখানে। ফোনটা কেটে কি করব বুঝতে পারছি না। জিমিন বাড়ি চলে গেছে অনেকক্ষণ, আমি তখন একা। আর কিছু না ভেবে সুগার কাছে চলে গেলাম। কিছুক্ষণ পরে পৌঁছে গিয়ে দেখি হসপিটালের বেডে সুগা অচেতন অবস্থায় শুয়ে আছে, আর সুগার মা পাশে বসে কান্না করছে। আসলে সুগার বাবা নেই, অনেক ছোটতেই মারা গেছে, তাই সুগার কাছে তার মা আর জাংকুকই তার সব। আমি আন্টির কাছে গিয়ে সান্ত্বনা দিতে দিতে আন্টিকে বলি, কি হয়েছে আন্টি? সুগার এমন অবস্থা হলো কি করে? ও তো ঠিকই ছিল। আন্টি কান্না থামিয়ে আমাকে বলা শুরু করলো, থামো জাংকুক, অনেক হয়েছে, অনেক সময় নষ্ট করেছো আমার। এই সব কথাই তো আমি জানি, আর তারপরে তুমি সুগাকে বিয়ে করে নিয়েছিলে। হয়েছে তো, আমার সাথে তুমি প্রতারণা করেছিলে তো, আমি কিছু কি বলেছি? এই কথাগুলো আবার আমাকে শোনানোর কি দরকার? এগুলো তো আমি আগে থেকেই জানি। নতুন করে এই কথাগুলো আমাকে শুনিয়ে তুমি কি প্রমাণ করতে চাও আমি ভুল? হ্যাঁ জিমিন, তুমি হয়তো এই কথাগুলো জানো, এই কথাগুলো সত্যি, কিন্তু এটা অর্ধ সত্য। তুমি পুরো সত্যিটা জানো না জিমিন। তুমি পুরো সত্যিটা না জেনেই আমাকে ভুল বুঝে আমার উপর অভিমান করে এত দূরে চলে এসেছো। তুমি কি একবারও আমার কাছে পুরো সত্যিটা জানতে চেয়েছিলে? তাই যে তুমি আমাকে ভুল বুঝেছিলে জিমিন। তুমি একবার যদি আমাকে বলতে, আমি তোমাকে সব সত্যিটা খুলে বলতাম, তাহলে হয়তো আমাদের মধ্যেই ভুল বোঝাবুঝিটা হতো না। থাক জাংকুক থাক, আমি আর কিছু শুনতে চাই না। তা এসব কথা ছাড়ো। আচ্ছা সুগা কেমন আছে?
এতদিনে তো নিশ্চয়ই তোমাদের বেবিও হয়ে গেছে, তাই না? বেবি কি নাম রাখলে? সুগা আসেনি কেন তোমার সাথে? কি ভুল ভাঙাতে চাও আমার? যেগুলো নিজের চোখের সামনে দেখেছি সেগুলো ভুলই বা কিভাবে হতে পারে? এই কথাগুলো অযৌক্তিক নয় কি? জিমিন, আমি তোমাকে বলছি, তুমি আমাকে ভুল বুঝেছো। তুমি আমার কথাটা তো শোনো। আমি কেন তোমাকে ঠকাবো বলো? তুমি তো আমার গার্লফ্রেন্ড ছিলে, তাই না? কেন আমি তোমাকে চিট করব? কি লাভ আমার তাতে? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো একটু। আরে ছাড়ো না জাঙ্কুক, এসব কথা ছাড়ো। আসলে সুগা না, একটা কথা বলতেই হবে। তোমার ছোটবেলাকার বান্ধবী বলে বলে ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে যদি তুমি ভালোবাসতে, আমাকে কেন নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিলে বলো তো? শুধু শুধু আমার সময়টা নষ্ট করেছিলে। তো তোমরা দুজনে যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে, তাতে আমাকে কেন ফাঁসিয়েছিলে বলো তো? আমি তো ঠিকই ছিলাম। আমাকে ফালতু ফালতু তোমাদের মধ্যে কেন জড়িয়েছিলে? তোমাদের কি আনন্দ হয়েছিল তাতে শুনি? সুগা তো নিশ্চয়ই এখন অনেক হ্যাপি আছে, তাই না? থামো জিমিন, অনেক হয়েছে। তুমি এরকম করে পুরো সত্যিটা না জেনে সুগার ওপর দোষ দিতে পারো না। সুগার এতে কোনো দোষ ছিল না। ও তো আমরা রিলেশনে আছি এটুকুও জানতো না। সারপ্রাইজ দেবে বলে তো বলিনি আমরা। তুমি কিভাবে ওকে এরকম ভাবে দোষারোপ করতে পারো? তুমি কি পুরো সত্যিটা জানো যে সুগার সাথে কি হয়েছে কি না হয়েছে? ওরে বাবারে, তোমার বইয়ের বিরুদ্ধে একটা কথা কি বলেছি, গা একবারে মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে, তাই না? এত ভালোবাসো বুঝি সুগাকে? তাহলে পরে আমার সাথে কেন প্রেমের অভিনয় করেছিলে জাঙ্কুক? আমি কি দোষ করেছিলাম বলো তো? মিথ্যে প্রেমিকা কেন বানিয়েছিলে আমাকে? যদি সুগাকে ভালোবাসতে, আমার জীবনটা কেন নষ্ট করেছিলে? আমার ওই জীবনের 3টে বছর কেন নষ্ট করেছিলে? তোমার জন্য আমি এখনো পর্যন্ত বিয়ে করতে পারিনি। কেন বলো তো? সব দোষে কি আমার ছিল তাতে? আর সব থেকে বড় কথা, কি ছিল এই সুগার মধ্যে যেটা আমার মধ্যে ছিল না? তাই যে তোমাকে আমাকে ছেড়ে সুগাকে বেছে নিতে হলো? একটু বলবে? আমিও তো জানতে চাই যে কি ছিল ওর মধ্যে এমন। সুগার বিরুদ্ধে জিমিনের এমন কটু বাক্য শুনে জাংকুক আর নিজেকে সামলাতে না পেরে জিমিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর তারপর, জাঙ্কুক, তুমি আমাকে মারলে। আমি কি এমন বললাম তাই যে তুমি আমার গায়ে হাত তুললে? তোমার লজ্জা করে না? কোন অধিকারে তুমি হাত তুললে আমার উপরে? কি অধিকার আছে তোমার? তাই যে ব্যাস, অনেক হয়েছে জিমিন। সবকিছুর একটা লিমিট থাকে, আর সেই লিমিটটা তুমি অনেক আগেই ক্রস করে গেছো। আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমার ব্যবহারে তোমার গায়ে আমাকে হাত তুলতে হয়েছে। তুমি যেই এই পৃথিবীতে নেই তার ব্যাপারে কিভাবে এত খারাপ কথা বলতে পারো? তুমি কি পুরো সত্যিটা জানো? তুমি আমার পুরো কথাটা শেষ হওয়ার আগে জাজমেন্ট পাস করলে। যে মেয়েটা এই পৃথিবীতেই নেই তার ব্যাপারে তুমি এত খারাপ শব্দ কিভাবে বলতে পারো? তুমি জানো সুগার কি হয়েছিল? গত 2 বছর আগে সুগা মারা গেছে ব্লাড ক্যান্সারে। আর তুমি তুমি না জেনে না বুঝে সুগার ব্যাপারে এত খারাপ কথা বলে দিলে। সে নিজের কাছে সুন্দর ছিল, তুমি নিজের কাছে। তুমি কিভাবে একটা অন্য মেয়ের সাথে নিজের তুলনা করতে পারো? তোমার মধ্যে এই সামান্য বোধটুকু নেই? জাংকুক এতক্ষণ খেয়াল করেনি, নিজের কথার মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে কখন যে জিমিন সুগার মারা যাওয়ার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে সেটা জাংকুক বুঝতে পারেনি। জাংকুক যখন বুঝতে পারে যে জিমিন অজ্ঞান হয়ে গেছে, তখন তাড়াহুড়ো করে জিমিনকে হসপিটালে নিয়ে যায়। আর তারপর কয়েক ঘন্টা পর জিমিনের জ্ঞান ফিরে আসে। আর তারপর, জিমিন, তুমি ঠিক আছো তো? আই এম সরি জিমিন, আমার ওরকম গায়ে হাত তোলা ঠিক হয়নি। তুমি ঠিক আছো তো জিমিন? আই এম রিয়েলি ভেরি সরি। আই এম সরি জিমিন, প্লিজ কথা বলছো না কেন? কি হয়েছে? ঠিক আছো তো? জানো জিমিন, তুমি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার কতটা ভয় ধরে গেছিল, আমি কতটা ভয় পেয়েছিলাম। তুমি এখনো কেন চুপ করে আছো জিমিন? কথা বলো প্লিজ। জাংকুক, আজ আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। তুমি তার অ্যান্সারগুলো প্লিজ আমাকে দেবে? প্লিজ জাংকুক। হ্যাঁ জিমিন, নিশ্চয়ই, বলো কি কোয়েশ্চেন। আজ আমি তোমার সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই তো তোমার কাছে এসেছিলাম। আই এম সরি জিমিন, আমি এতটা লেট করে ফেলেছি। আই এম রিয়েলি রিয়েলি সরি। জাংকুক, সত্যি করে বলো তো, সুগার কি হয়েছিল যে তোমরা ওরকম হঠাৎ করে বিয়ে করে নিয়েছিলে? আমার কাছ থেকে তোমরা কি লুকিয়েছিলে জাংকুক? তুমি হঠাৎ এখন কেন বা বলছো যে সুগার নেই? কি হয়েছে সুগার? কেন করেছিলে তোমরা অমন? আজকে তোমাকে সবকিছু খুলে বলবো আমি জিমিন। আজ তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আজকে আর কোনো কিছু গোপন করব না তোমার কাছ থেকে। কেবল একটু ধৈর্য ধরে শোনো তুমি।
আমি যখন আন্টির পাশে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করি যে কি হয়েছে সুগার, তখন আন্টি বলা শুরু করে। ভার্সিটি থেকে ফিরে সুগা নিজের রুমে যাচ্ছিল, হঠাৎ করে কি যেন হয়, সুগা মাথা ঘুরে নিচে পড়ে যায়। আমি এসব দেখে সুগাকে নিয়ে হসপিটালে আসি, আর তারপরেই তোমাকে ফোন করে জাঙ্কুক বাবা। এখনো যে সুগার জ্ঞান ফিরলো না, কি করব আমি এখন, তুমিই বলে দাও। নিজের কথা শেষ করে ইয়ঞ্জন আন্টি আবার কান্না শুরু করে। আমি বৃথায় চেষ্টা করছি ইয়ঞ্জন আন্টিকে শান্ত করার। ঠিক তখনই ডক্টর লিসা আসে আর বলে, এখানে মিস সুগার বাড়ির লোক কে আছেন, এখানে একটু আসুন, আপনাদের সাথে কিছু কথা বলার আছে। জি ডক্টর, আমি সুগার মা। আমাকে বলুন কি হয়েছে সুগার, সুগার এখনো জ্ঞান ফেরেনি কেন? ও ঠিক আছে তো, ও ঠিক হয়ে যাবে তো ডক্টর, প্লিজ বলুন না। দেখুন, আমার বলতে খারাপ লাগছে কিন্তু সুগার ব্লাড ক্যান্সার আছে, আর ওইটা ওনার লাস্ট স্টেজ। উনি আর খুব জোর হয়তো 2 বছর বাঁচবেন, আর যদি ভালো ট্রিটমেন্ট পান তাহলে পরে তার থেকে একটু বেশি। তার জন্য এখন থেকেই আপনারা ওর যা শেষ ইচ্ছা আছে সেটা পূরণ করতে লাগুন, কারণ আর কিছুই করার নেই, আমাদের হাতে আর কিছুই নেই। আচ্ছা ডক্টর, আমার মেয়েকে কি সত্যি আর ঠিক করা যেতে পারে না? আমার মেয়েকে আর কোনোদিনও ঠিক হবে না? এই পুরো পৃথিবীতে যে আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, আমি আমার মেয়েকে ছাড়া থাকবো কি করে? ওর কিছু হলে পরে ডক্টর দেখুন না, দেখুন কিছু করে তো সুগাকে নিশ্চয়ই ভালো করা যাবে, তাই না? দেখুন মিসেস ইয়ঞ্জন, এখানে কোনো মজা চলছে না। আপনার মেয়ের ব্লাড ক্যান্সার, আর এটা যদি ফার্স্ট স্টেজ হতো তাহলে পরে আপনার মেয়েকে সুস্থ করা যেতে পারতো, কিন্তু লাস্ট স্টেজ, আর কিচ্ছু করার নেই, আমাদের হাতে আর কিচ্ছু নেই। এবার পুরোপুরি ওষুধের ভরসাতে চলবেন উনি। আমরা ওষুধ দিয়ে দিয়েছি, ওনার কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। সরি, বাট আমরা আর কিছুই করতে পারবো না এর থেকে বেশি। আপনার নিজেকে শক্ত করা উচিত। ডক্টরের মুখ থেকে এমন কথা শুনে ইয়ঞ্জন আন্টি অনেক ভেঙে পড়ে, অনেক কান্না করতে লাগে। কিছুক্ষণ পর সুগার জ্ঞান ফেরে। আম্মু, আমি কোথায়? আমার শরীরটা এত উইক লাগছে কেন? আমি তো রুমে যাচ্ছিলাম না, হঠাৎ করে কি যে হলো, তারপরে যেন সবই অন্ধকার, কিছুই যেন আর মনে পড়ছে না। আমি কোথায় আম্মু? আমার কি হয়েছিল? আসলে সুগা মা, তুই রুমে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যাস মা, আর আমি তোকে তারপর হসপিটালে নিয়ে আসি। দেখ না, জাঙ্কুক বাবাও এসেছে তোকে দেখতে। আসলে তোর শরীরটা একটু উইক ছিল তো, তার জন্য তুই মাথা ঘুরে পড়ে গেছিলি। এখন ঠিক বোধ করছিস তো তুই? হ্যাঁ আম্মু, আমি এখন ঠিক আছি, কিন্তু তুমি কান্না করছো কেন? তুমি এতে কান্না করার কি আছে? শরীর তো যে কারোর উইক হতে পারে, তাই না? মাথা ঘুরেই তো পড়ে গেছিলাম, মরে তো যায়নি, তাই না? কিছু তো হয়নি আমার। তুমি এত কান্না করছো কেন? তুমি ছোটখাটো ব্যাপারে এত কান্না করলে, এত টেনশন করলে আমার কি হবে বলো তো? হ্যাঁ তাই তো, এখন আমার কান্নাগুলো তো শুধু শুধু মনে হয়, তাই না? তুই নিজের যত্ন নিস না ঠিক করে, তোকে কতবার বলি খাওয়া দাওয়া ঠিক করে কর, তুই করিস না, এই জন্যই তো আজকে তোর এই অবস্থা। আর এখন তুই বলছিস যেন আমি টেনশন না করি, তোর এসব কাণ্ডের জন্যই তো আমার টেনশন হয়। তুই জানিস যে তুই ছাড়া আমার আর কেউ নেই, তবুও তুই এরকম করিস সুগা। তুই নিজে বুঝিস না কেন তোর ভালোটা? আচ্ছা বাবা আম্মু, তুমি কান্না করো না, এবার থেকে আমি নিজের সম্পূর্ণভাবে যত্ন নেব। জাঙ্কুক, তুই বল না আম্মুকে যাতে আম্মু কান্না না করে। দেখ না, তখন থেকে কত কান্না করে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি মরিয়ে গেছি, এমন ভাবে কান্না করছে। থামা না জাঙ্কুক আম্মুকে। সুগা, ইয়ঞ্জন আন্টিকে থামাবো করে বলতো? তুই নিজের ক্ষতি চাইবি আর সেটা তোর আম্মু শুনে চুপ করে থাকবে বুঝি? তুই তো জানিসই যে তোর আম্মু তোকে নিয়ে কত চিন্তা করে, তবুও তুই এরকম করে মজা করছিস তখন থেকে। তুই একবার বাড়ি চল, তারপর তোকে দেখাচ্ছি এরকম মজা করার শাস্তি কি হতে পারে। তোকে পানিশমেন্ট দেবো, তোর সাথে কোনোদিনও কথা বলবো না আর যদি এরকম কথা দ্বিতীয়বার শুনি তোর মুখ থেকে আমি। সেদিনের মতো তো সুগাকে ভুল বুঝিয়ে মিথ্যে বলে বাড়ি নিয়ে যাওয়া হলো। এভাবে চাপে টেনশনে আরো 7টি দিন কেটে গেল। এই 7টি দিনে সুগাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে জিমিনের কোনো খোঁজ খবরই নেওয়া হয়নি, জিমিনের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। এরকম করে একদিন সুগার বাড়ি যাব, ঠিক তখন, হ্যাঁ হ্যালো জাঙ্কুক, তুমি কোথায়? তোমার কি হয়েছে বলো তো? 7 দিন ধরে না তুমি আমার সাথে দেখা করছো, না ভার্সিটিতে আসছো, না আমার সাথে ফোন করে কথা বলছো। কি হয়েছে তোমার? কি এমন কাজ করছো তুমি তাই যে তুমি এত বিজি? দেখো জিমিন, আমি এখন একটু বিজি আছি, আমি পরে তোমাকে ফোন করে সবকিছু খুলে বলবো।
এখন আমার একটু কাজের চাপ আছে, তোমার সাথে আমি পরে কথা বলি, এখন রাখলাম, ঠিক আছে? খবরদার বলছি জাংকুক, এখন যদি তুমি ফোনটা রেখে দাও না, আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। তুমি আমাকে 7 দিন ধরে ইগনোর করে যাচ্ছ। আমি কি কিছু বলেছি? বলো না, কি হয়েছে? এত কিসের কাজ যেটা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখে? প্লিজ আজকে আমরা দেখা করি। জিমিন প্লিজ, অনেক হয়েছে, আর ইম্যাচিউরিটি করো না। যখন বলছি যে আমি বিজি আছি, যখন তুমি নিজে দেখতে পাচ্ছ যে আমি তোমাকে কল করতে পারছি না, তখন তোমার বোঝা উচিত যে আমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। এরকম করে যদি ইম্যাচিউরিটি করো, তুমি আমাকে না বোঝো, তাহলে পরে আমি কি করবো বলো তো? আমি এখন ফোন রাখলাম, এখন সুগার শরীর অসুস্থ, আমাকে এখন সুগার কাছে থাকতে হবে। এসব ইম্যাচিউরিটি পরে করলেও চলবে। জিমিনের উপরে অনেকটা রেগে আর বিরক্তি নিয়ে ফোনটাকে কেটে সুগার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেইটাই ছিল আমার সাথে জিমিনের শেষ কথা বলা। তারপরে আর কথা বলা হয়নি কোনোদিনও। কিছুক্ষণ পর সুগার বাড়িতেও পৌঁছে গেলাম। বাড়িতে প্রবেশ করে দেখি যে গোটা বাড়িটা অন্ধকার। কিছুক্ষণ পর লাইট জ্বালালাম, এসে দেখি বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপর লাইট জ্বালানোর পর দেখি সুগা অনেক সুন্দর করে সেজে আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার কাছে এসে আমার হাত দুটোকে ধরে বলে, জাঙ্কু তুই তো জানিস যে আমরা সেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। আমাদের বাবারা বিজনেস পার্টনার ছিল। আমরা সেই সূত্র ধরে হলে পরে একে অপরের খুব ভালো বন্ধু। কখন যে ভালো বন্ধুত্ব থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি বুঝতে পারিনি, কোনোদিনও বলতে পারিনি লজ্জাতে, যাতে আমাদের বন্ধুত্বটা ভেঙে যায় যদি। এই জন্য আসলে জাঙ্কুক, আমি তোকে না সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তুই কি আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবি? হ্যাঁ আমি জানি হয়তো আমি ভুল সময় বলছি, কিন্তু বিশ্বাস কর আমি তোকে অনেক ভালোবাসি। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমরাই যখনই তোকে বলতে গেছি তখনই জিমিন আমাদের মাঝে চলে এসেছে। আমি ওকে খারাপ বলছি না, কিন্তু আসলে আমি না লজ্জাতে বলতে পারিনি, সাহস পাইনি। তুই কি আমার ভালোবাসা হবি? আমাকে বিয়ে করবি? সুগার কথা শুনে আমি তো পুরোই অবাক হয়ে যাই। আমার মাথাতে যেন আকাশ ভেঙে পড়ে। কি বলবো সুগাকে, কি উত্তর দেবো কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই ইউনজুন আন্টি আমাকে সুগার সামনে থেকে সরিয়ে নিয়ে যায় আর বলে, বাবা জাংকুক, আমি জানি যে তুমি সুগাকে ফ্রেন্ডের থেকে বেশি আর কিছুই ভাবোনি কোনোদিনও, কিন্তু আমি বলবো তুমি যদি পারো তো সুগাকে অ্যাকসেপ্ট করে নাও। কারণ তুমি তো জানো বলো যে 2 বছর পরে আমার মেয়েটা আর এমনিও থাকবে না। তুমি যদি সুগাকে অ্যাকসেপ্ট করে নাও তাহলেও তোমার কোনো সমস্যা থাকবে না। প্লিজ আমার মেয়েটার এই শেষ ইচ্ছেটুকু পূরণ করে দাও। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যদি তুমি এই ইচ্ছেটা ওর পূরণ করতে পারো। দয়া করো, অন্তত আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে। কিন্তু আন্টি আমি কিভাবে সুগাকে অ্যাকসেপ্ট করতে পারি? আমি ওকে কোনোদিনও নিজের বন্ধুর থেকে বেশি কিছু মনে করিনি। আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তাকে কিভাবে চিট করতে পারি? আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাকে বিয়ে করব। আমি কিভাবে দেখো বাবা জাংকুক, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আমার মেয়েটার এই শেষ ইচ্ছেটা যদি আমি পূর্ণ না করতে পারি তাহলে পরে যে আমি নিজের কাছে খুবই অপরাধী থেকে যাব। অন্তত আমার কথা ভেবে রাজি হয়ে যাও। পরে যখন সুগা আর থাকবে না তখন না হয়। প্লিজ প্লিজ জাংকুক প্লিজ। ইউনজুন আন্টির অশ্রুমাখা মুখ দেখে এক প্রকার বাধ্য হয়ে আর সুগার কথা চিন্তা করে আমি সুগাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আমি আর ইউনজুন আন্টি কথা বলছিলাম, ঠিক তখনই ওখানে সুগা চলে আসে আর বলে, কি রে জাংকুক, আমি যে তোকে বললাম যে আমি তোকে ভালোবাসি, আমি যে জিজ্ঞেস করলাম তোকে যে তুই আমাকে বিয়ে করবি কিনা, তুই তো কোনো উত্তর দিলি না। তোর উত্তর হ্যাঁ নাকি না সেটা তো বললি না। তুই কি আমাকে বিয়ে করবি জাংকুক? হ্যাঁ মানে হ্যাঁ সুগা, আমি তোকে বিয়ে করব। আমিও তোকে অনেক ভালোবাসি। আসলে আমিও তোকে বলতে পারিনি, কিন্তু আমিও তোকে মনে মনে অনেক ভালোবাসতাম। আমাদের সম্পর্কটা যদি ভেঙে যায়, আমাদের বন্ধুত্বটা যদি না টেকে, তার জন্য বলতে পারিনি আমি তোকে বিয়ে করব। আমার মুখ থেকে বিয়ের জন্য হ্যাঁ শুনে সুগা অনেক খুশি হয়। তারপরে আমাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের 1 বছর পর্যন্ত সুগা অনেক সুস্থ ছিল। তারপরে আস্তে আস্তে শরীরের অবনতি ঘটতে শুরু করে সুগা। একদিন হঠাৎ সুগা জেনে যায় যে ওর ব্লাড ক্যান্সার আছে। আর তারপর জাংকুক, জাংকুক তুমি এক্ষুনি এখানে আসো, আমার তোমার কাছে কিছু কথা জিজ্ঞেস করার আছে। কোথায় তুমি জাংকুক? সুগার এমন চিৎকারে আমি অনেকটা ভয় পেয়ে দৌড়ে সুগার কাছে যাই। আর তারপর সুগা আমাকে জিজ্ঞেস করে, কি জাংকুক, এটা কিসের রিপোর্ট? এটা কি লেখা আছে?
আমি যেগুলো পড়েছি এই রিপোর্টে এগুলো কি সত্যি? কেন বলনি তোমরা? কেন লুকিয়ে গেছো আমার থেকে এসব? আমি তোমাকে আমার সাথে জড়িয়ে আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি জাঙ্কু। কেন বলনি তোমরা যে আমার ব্লাড ক্যান্সার আছে, আমি আর বাঁচবো না? দেখো সুগা, তুমি শান্ত হও। আর তুমি এই রিপোর্টটা কোথা থেকে পেলে? তো তোমাকে না বলেছি যে তুমি কোনো ফাইলে হাত দেবে না, তুমি তবুও আমাকে না জিজ্ঞেস করে কোনো ফাইলে হাত দিয়েছো, আর সেটা আমাকে বলোনি। এসব তুমি শান্ত হও সুগা আগে। আমি পরে বলছি তোমাকে সবকিছু, তুমি শান্ত হও। কি করে শান্ত হব জাঙ্কুক? আমি বাঁচবো না আর। আমার ব্লাড ক্যান্সার আছে, তোমরা এটা আমার কাছ থেকে লুকিয়ে গেলে, এত বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেলে। আমি তোমাকে প্রপোজ করে, আমি তোমাকে বিয়ে করে, আমার সাথে তোমাকে জড়িয়ে নিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি জাঙ্কুক। তুমি এটা ডিজার্ভ করো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল জাঙ্কুক। আমি কি করব? আমি সরি জাঙ্কুক। কান্না থামাও সুগা। কে বলেছে আমার জীবন নষ্ট হয়েছে? তুমি আমার জীবনে আছো তো, কিছু হবে না সুগা। নিজের উপর ভরসা রাখো, আমার উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে সুগা। শান্ত হও, কান্না করো না। কিভাবে নিজেকে শান্ত করব বলো তো জাঙ্কুক? আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে হয়তো ভালো হতো। তুমি তো বেটার ডিজার্ভ করো, তাই না? আমার জন্য তোমার জীবনের এই 2 বছর নষ্ট হয়ে গেল। আমি তো আর বাঁচবো না জাঙ্কুক। আমার জন্য তোমার পুরো লাইফটা শেষ হয়ে গেল, তাই না? তুমি শান্ত হও সুগা। এসব কে বলেছে তোমাকে যে আমার 2 বছর নষ্ট হয়ে গেছে অথবা আমার লাইফটা শেষ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? এরকম কিছুই না, আমি তো বলিনি তোমাকে। তাহলে পরে তুমি কেন মনে করছো? আর সব থেকে বড় কথা হলো, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার সব দায়িত্ব আমার। তাই আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে ঠিক করানো। তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমি আছি তো। কথাগুলো শেষ করে জাংকুক আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কি হয়েছে জাঙ্কুক? থেমে গেলে কেন? এরপর কি হয়েছে বলবে না? বলো না জাঙ্কুক, কি হয়েছিল তারপর? সুগার ব্লাড ক্যান্সারের কথাটা জানার কিছুদিন পরে সুগা অনেক অসুস্থ হয়ে যায়। সুগাকে হসপিটালাইজ করতে হয়, আর তারপর ওখানেই সুগা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পারিনি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে, পারিনি আমার দায়িত্ব পালন করতে, পারিনি আমি অসহায় হয়ে পড়েছিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। আর তারপর সব আস্তে আস্তে আগের মতো হয়ে গেল, কিন্তু আমি আর আগের মতো হতে পারিনি জিমিন। আই এম সরি জাঙ্কুক। আমি তোমার উপর অভিমান করে তোমাকে ভুল বুঝে পুরো সত্যিটা না জেনে তোমার থেকে এতটা দূরে চলে এসেছিলাম। যখন আমার তোমার পাশে থাকার কথা, আমি তখন তোমার থেকে দূরে ছিলাম, তোমার উপর অভিমান করেছিলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দেবে জাঙ্কুক? না জিমিন, ভুল তো তোমার শুধু একার ছিল না, ভুল তো আমারও ছিল। আমিও তো তোমার থেকে সত্যটা গোপন করেছিলাম, আমিও তো তোমাকে পুরো সত্যটা খুলে বলিনি। আমিও তো তোমার উপরে অভিমান করে রাগ দেখিয়ে জেদ দেখিয়েছিলাম। আমারও তো ভুল ছিল। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় জিমিন? তুমি কি আমার হবে? আমাদের সব ভুল বোঝাবুঝি, অভিমান সবকিছু দূরে সরিয়ে আমরা কি আবার এক হতে পারি জিমিন? জিমিন আর জাংকুককে ফেরায় না। জাংকুক আর জিমিন আবার নিজেদের জীবন নতুন করে শুরু করে। দেখতে দেখতে জাংকুক আর জিমিনের বিয়েটা তো হয়ে যায়। চলো জাংকুক আর জিমিন ওয়েডিং নাইটে কি করছে একটু দেখে আসি। রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে জাংকুক। জিমিনের সব রকমের প্রিয় ফুল জাংকুক সেই রুমে রেখেছে, যেমনটা তারা প্ল্যান করেছিল অনেক বছর আগে তাদের ওয়েডিং নাইট নিয়ে, ঠিক সেরকম করে। তার মধ্যে জিমিন এক মাথা ঘোমটা টেনে বসে আছে। দরজার আওয়াজে জিমিন একটু নড়ে চড়ে বসে, আর তারপর জিমিন, তোমার এই রুমটা পছন্দ হয়েছে তো? দেখো, তোমার সব রকমের প্রিয় ফুল দিয়ে সাজিয়েছি রুমটা, ঠিক আগে যেরকম চাইতে তুমি, আমাদের ফার্স্ট নাইট যেমন হবে ঠিক সেই রকম করে। পছন্দ হয়েছে তো তোমার জিমিন? হ্যাঁ জাংকুক, আমার সত্যি অনেক সুন্দর লেগেছে এই রুমটা। তোমার মনে ছিল যে আমি কবে কি বলেছিলাম সেটা?
তোমার আমার সব প্রিয় ফুল মনে আছে এখনো? এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ জাঙ্কুক, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। জিমিন, আমরা কি এবার? জাংকুকের পুরো কথাটা শেষ হওয়ার আগেই জিমিন লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নেয়। আর তারপর কি হয়েছে তোমরা নিজেরাই দেখে